মায়েদের একটু জানতে চাই সেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক একটি সচেতনতা আপনার মধ্যে তৈরি হলো এবং একটি আপনি বরং এটা আক্ষেপ বলবো না, একাকিত্বর জায়গাটাই বলবো যে ঢাকায় এসে আপনাকে দীর্ঘ একটা সময় সংগ্রাম করতে হয়েছে যে নিজের সাথেই নিজের বন্ধু খোঁজার জন্য, এবং আপনি একটা সময় দীর্ঘ মানে এটা একটা স্ট্রাগল পিরিয়ডও থাকে হয়তো ঢাকায় যারা নতুন আসেন ঢাকার বাইরে থেকে, সেই স্ট্রাগল পিরিয়ডটাও আমি আসলে আপনার কথার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম। এত কিছুর মধ্যে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে একটু আসতে চাই, সেখানে এই যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেই ছাত্র সংসদ নির্বাচনে কেন মনে হলো যে আপনি সেখানে প্রতিনিধিত্ব করবেন? এবং আমি কয়েকদিন আগেও হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বেশ কিছু রাজনৈতিক বা একটা ফ্যাসিজমের বিরুদ্ধে আপনার যে প্রতিবাদী অবস্থান সেটিও দেখতে পাচ্ছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, বেশ কিছু ছবির মাধ্যমে যে আপনি সেখানেও বেশ সক্রিয় ছিলেন। মানে এই সক্রিয় থাকার কারণেই কি মনে হলো যে না এখন ডাকসুতে নির্বাচনও করা দরকার? না আসলে আপনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এই শিক্ষার্থীদের সংকটগুলো আপনি জানেন, ম্যান্ডেটগুলো আপনি জানেন, সেটা বাস্তবায়ন করতেই আপনি আসলে এখানে প্রার্থী হিসেবে নিজেকে নিয়ে এসেছেন। আসলে প্রথমে যদি আমি বলি যে একজন ছাত্রদল কর্মী হিসেবে আমি একটা লাইন বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা ছাত্রদলের পক্ষ থেকে রাজনীতি করছি তারা ডাকসু হোক বা না হোক আমরা রাজনীতি করব। ডাকসু না হওয়ার যখন সম্ভাবনা ছিল তখন আমরা রাজনীতি করেছি। এখন যদি পরবর্তী ডাকসুর দিকে যদি আগায় মানে পরবর্তী বছরগুলিতে, তাহলে আমরা রাজনীতি করব, না হলেও আমরা রাজনীতি করব। মানে আমাদের লক্ষ্যই হচ্ছে রাজনৈতিকভাবে নিজেদের পরিচালিত করা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেদের ইনভলভ রাখা। আমার কথা যদি বলি কেন আমি ডাকসুতে নির্বাচন করছি, তার উত্তর হবে যে আমার যে রাজনৈতিকভাবে যে কর্মকাণ্ড, আমি গত 19 সালে যখন আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি তখন কিন্তু 18 সালের 30 ডিসেম্বর নির্বাচন হয়। তার 15 দিন পরে ঠিক 14 জানুয়ারি আমার ক্লাস শুরু হয়। আমি তখন থেকে ছাত্রদলের রাজনীতিতে জড়িত হই। তখন থেকে শিক্ষার্থীদের নিয়ে কথা বলি, গণতন্ত্রের জন্য কথা বলি, শিক্ষার্থীদের সকল বিষয়ে আমি সক্রিয় ছিলাম। এখন যখন ডাকসু এসেছে তখন আমার মনে হয়েছে যে একজন আমি কিন্তু একটা রাজনৈতিক সংগঠনের কর্মী হিসেবে কথা বলি, সেখানে আমার একটা প্রশাসনিক ফোরামে যাওয়ার কোনো সুযোগ আমার ছিল না, হয়তো না ডাকলে আমার যাওয়ার সুযোগ ছিল না। আমি শুধু বাইরে রাস্তায় প্রতিবাদ করতে পারতাম, রাজপথে প্রতিবাদ করতে পারতাম। কিন্তু এখন যদি আমি নির্বাচিত হতে পারি, আমার মনে হয়েছে আমি একটা প্রশাসনিক একাডেমিক ফোরামে গিয়ে আমি প্রত্যক্ষভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারি। সেখান থেকে আমার মনে হলো যে আসলে ডাকসুর মতো একটা নির্বাচনী প্ল্যাটফর্মে আমার অংশগ্রহণ করা উচিত, যেহেতু আমার একটা দীর্ঘ রাজনৈতিক চিন্তাভাবনা আছে। এর বাইরেও যদি আসলে রাজনৈতিক সংগঠনের দিক থেকে দেখি, তাহলে এই ধরনের একটা নির্বাচিত ফোরামে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমার সাংগঠনিকভাবে কিন্তু আমাকে সহায়তা করবে, আমাকে গুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করবে পার্টির কাছে। সেই উভয় জায়গার কারণেই আমি আসলে উভয় দিক থেকে বিবেচনা করে আমি ডাকসুতে কাজ করার জন্য নিজের সিদ্ধান্ত নিয়েছি। আপনি সিদ্ধান্তটা যখন নিলেন আমি আপনাকে কিছুটা হতাশ করতে চাই। এই হতাশার জায়গা হয়তো আমার চেয়ে আপনার অনেক বেশি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি সেটি আমাদের অনেক গৌরবের, কারণ বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যরকম একটা সম্পর্ক, ওতপ্রোতভাবে সম্পর্ক। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা 24-এর যে গণ অভ্যুত্থানের আন্দোলন, সব জায়গাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি, অবদান এত বিশাল, এত প্রকট, সেটি আলাদা মাত্রা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দান করে। সেই দান করার ক্ষেত্রে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এত কিছু দিয়ে গেল, তখন আমাদের আসলে সাধারণ নাগরিক হিসেবে প্রশ্নই জাগাতে ইচ্ছে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা কী দিতে পেরেছি। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ঢাকার বাইরে থেকে এসে একটা নানান সংকটের মধ্যে জড়িত হয়। তার আবাসন সংকট, গেস্ট রুম, গণরুম কালচারের যেটা অভ্যস্ততা সেটা, এবং একই সাথে এখানের খাবারের মান, বিশেষ করে হলগুলোর খাবারের মান, এবং বাইরেও যে সমস্ত ক্যাম্পাসের মধ্যে খাবারগুলো রয়েছে সেই খাবারের মানগুলো যথেষ্ট প্রশ্ন আছে। একই সাথে একাডেমিক কার্যক্রম, সেটি নিয়ে দারুণ প্রশ্ন আছে। আপনাদেরই আরও একজন সহকর্মী হয়তো অন্য কোনো প্ল্যাটফর্মের 2022-এও একটি আন্দোলন করেছিলেন, রেজিস্ট্রার্ড ভবনের সামনে লাঞ্চের পরে আসেন। সেই দৌরাত্ম্য, লাল ফিতার সেই দৌরাত্ম্য, লাল বিল্ডিংয়ের সেই দৌরাত্ম্যটা এখন পর্যন্ত কমেনি। খুবই হতাশাজনক মায়েদা। আপনি এইগুলো সব কিছুই জানেন এবং প্রত্যেকটারই ভুক্তভোগী হয়তো আপনি নিজেও। এত কিছু জেনে, এত কিছু বুঝে আসলেই কি এইটা মানে সম্ভব হবে আপনাদের দ্বারা? আপনারা কি পারবেন? প্রথমে যেটা বলি যে আপনি দীর্ঘ সংগ্রামের কথা বলেছেন, সেখান থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি পেয়েছে? আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু চায় না, শুধু জাতির জন্য, দেশের জন্য আমরা কিছু একটা দিতে চাই। সেই স্পৃহা আমাদের মধ্যে আছে, কিন্তু কোনো পাওয়ার চাওয়া আমাদের মধ্যে নেই।
কিন্তু গতিটা সে তো আমরা পেতে তার চাই। স্বাভাবিক শিক্ষা জীবনটা চায়, শুধু আমাদের সেটাই তো এটাই ব্যাহত চাওয়া। হয়। শুধু আমাদের এটাই চাওয়া যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে পরিবেশ, সেটা আমরা যে শিক্ষার জন্য এসেছি জি, সেটা যেন নিশ্চিত হয়। সেটা আমরা প্রশাসনের কাছ থেকে চাই, আমরা সরকারের কাছ থেকে চাই যারা আসবে, এবং আমাদের যে স্বায়ত্তশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই স্বায়ত্তশাসন যাতে বজায় থাকে, আমাদের চাওয়া এতটুকুই। কিন্তু জাতির কাছ থেকে অনেক বৃহত্তর পরিসরে কোনো চাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আছে বলে আমি মনে করি না। আমরা প্রতিষ্ঠার 104 বছর এবং আমার স্বাধীনতারও দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কিন্তু তারপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট এবং খাদ্য সংকটের সমাধান করতে পারিনি। এই দুটা সমস্যা নিয়ে আমাদের সম্ভবত প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের স্ট্রাগল করতে হচ্ছে, আমাদের কথা বলতে হচ্ছে, কিন্তু আমরা এই দুইটাই পারছি না। এখন আমরা যদি একাডেমিক ক্যাম্পাস হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণা কিভাবে হবে, শিক্ষা কিভাবে হবে, শিক্ষার প্রদানের ব্যবস্থাটা কেমন হবে, শিক্ষক নিয়োগের বিষয়টা কেমন হবে, একজন শিক্ষার্থী তার ভর্তি প্রসেসটা কতটা সহজে পার করতে পারবেন, কিংবা তার যে প্রশংসাপত্র কিংবা তার সার্টিফিকেট উত্তোলনের যে বিষয়গুলো, এগুলো কতটা সহজভাবে করতে পারবেন, এই সবগুলো বিষয় তো আরও পরবর্তী আলোচনা। কিন্তু আপনি যদি একজন শিক্ষার্থীকে ভালো খাবার না দিতে পারেন, তাকে মৌলিক ব্যাপারগুলোই যদি 6 থেকে 7 ঘন্টা ভালো ঘুমের ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনি তাকে দিয়ে কি গবেষণা করাবেন? সেই গবেষণার জন্য আরও প্রয়োজন আপনার ফান্ডিং, টাকা পয়সা। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা জাতির জন্য বৃহত্তরভাবে যতটুকু স্যাক্রিফাইস করেছে, তাদেরকে দিয়েছে, সেই তুলনায় শুধু নিজের বেসিক শিক্ষার জন্য যা প্রয়োজন সেটুকু তারা পায়নি। বৃহত্তরভাবে আমরা জাতির কাছে কিছু চাই না, কিন্তু আমরা অবশ্যই প্রশাসনের কাছে চাই যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা তাদের শিক্ষার যে সুযোগ অধিকার এবং তাদের মেধার যে বিকাশ, সেই বিকাশের জন্য যা যা প্রয়োজন অন্তত পক্ষে সেইটুকু যাতে নিশ্চিত করা হয়। আপনারা পারবেন প্রশাসনকে চাপ দিতে? যে প্রশাসন একটা দারুণ সিন্ডিকেট মেনটেন করে এই বিশ্ববিদ্যালয়ে, এবং যে প্রশাসন মেনটেন করে একজন মিডলম্যান হিসেবে একটা রাজনৈতিক প্রভাব, তার নিচে থাকে একটা বড় ধরনের সিন্ডিকেট, তার উপরে থেকে রাজনৈতিক প্রভাব প্রশাসনের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, এগুলো আপনার সব কিছুই জানা, সব কিছুই নখদর্পণে মুখস্থ। কিন্তু সেই প্রশাসনকে আপনারা চাপ দিতে পারবেন, বলতে পারবেন যে আপনি একজন প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদাভাবে তার বেসিক জিনিসটা নিশ্চিত করেন? নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের আসলে কথা বলার বা কথার শক্তিটা অনেক বেশি থাকবে বলে আমি মনে করি। সেখান থেকে আমরা অবশ্যই কথা বলবো এবং চাপ প্রয়োগ করব। এবং আপনি রাজনৈতিক প্রভাবের কথা বলেছেন কিংবা সিন্ডিকেটের কথা বলেছেন। 5 আগস্টের পরে শেখ হাসিনার মতো একটা শক্তিশালী ফ্যাসিস্ট বিদায়ের পরেও যে কোনো রাজনৈতিক সংগঠনের মদদে যদি কেউ কোথাও সিন্ডিকেট প্রভাব তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তাহলে আমরা মনে করি তার পরিণাম অত্যন্ত খারাপ হবে। এবং আমরা একটা রাজনৈতিক সংগঠন হিসেবে, একটা রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে আমরা কখনোই সেই প্রভাবক হিসেবে কাজ করতে চাই না। কোনো সিন্ডিকেট আমাদের শক্তি ব্যবহার করে, আমাদের ক্যাপাসিটি ব্যবহার করে নিজের স্বার্থ হাসিলের কোনো সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবে না বলে আমি শিক্ষার্থীদের কাছে ওয়াদা করছি।